ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 5। ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। প্রশ্ন সেট 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আবার প্রতিটি অপশন বিশ্লেষণ করবো, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কি তোমার যদি কোনো একটা এমসিকিউ থাকে তো এমসিকিউর 4টা অপশনে আমি বিশ্লেষণ করে দেখাবো যে আসলে কোনভাবে উত্তরটা এবং কেন উত্তরটা, এতে কি হবে তোমাদের ওই উত্তরটা দীর্ঘদিন মনে থাকবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা প্রথমে যদি দেখি এই যে এই প্রশ্নটি এসেছে বেহালা গার্লস হাই স্কুল এইচএস থেকে, এবং এই প্রশ্নটি আরও একটা স্কুলে এসেছে, সেটা হিন্দু স্কুলে। আমরা প্রশ্নটি বড় করে দেখি। তাহলে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ 1 নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। তা এখানে টোটাল 8টি প্রশ্ন আছে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 1 নম্বরে, আর 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে 2 মার্কের 2টি প্রশ্ন, এবং 4 নম্বরে হচ্ছে 2 মার্কের তোমার কি হলো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর লাইফ সায়েন্স হচ্ছে তোমার 1 নম্বরে 4টি এমসিকিউ, 2 নম্বরে তোমার 2টি 1 মার্কের প্রশ্ন, এবং 3 নম্বরে 2 মার্কের 2টি প্রশ্ন। এই টোটাল মিলে হচ্ছে লাইফ সায়েন্স 10 মার্ক এবং ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 20 মার্ক, টোটাল 30 মার্কের প্রশ্ন। আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর বিশ্লেষণ দেখাবো। প্রথমেই 1 নম্বরের প্রশ্ন যদি বলি, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন, তো 1 নম্বরে কোনটি ভৌত পরিবর্তন, আমরা যদি উত্তরটা দেখি একটু, তাহলে দুধ থেকে দই তৈরি, বরফ গলে যাওয়া, এরকম 4টা অপশন আছে। বরফ গলে যাওয়া, জল হওয়া, এটা ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন নতুন পদার্থ তৈরি হয় না, বরফ ও জল দুটোই H2O, A, C এবং D নতুন পদার্থ তৈরি হয়। যেমন এতে দুধ থেকে দই নতুন পদার্থ তৈরি হচ্ছে, তারপর লোহায় মরচে পড়া নতুন পদার্থ, কাগজ পুড়ে যাওয়া নতুন পদার্থ, এটা রাসায়নিক পরিবর্তন। এরপরে তাহলে আমাদের উত্তর হবে বি নম্বর, অর্থাৎ বরফ গলে জল হওয়া। পরের প্রশ্ন কি বলেছে, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম। 2 নম্বর একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম, ইউরিয়া, সুপার ফসফেট। তা একটা যদি বলি ইউরিয়া, উত্তর হবে ইউরিয়া। নাইট্রোজেন ঘটিত যে সার সেটা হচ্ছে ইউরিয়া, এ নম্বর উত্তর। ইউরিয়াতে নাইট্রোজেন বেশি থাকে, গাছের বৃদ্ধি বাড়ায়। আর কার্বারিলো ম্যালাথিয়ন এটা হচ্ছে কীটনাশক, আর সুপার ফসফেট এটা হচ্ছে ফসফরাস সার। ঠিক আছে, তাই আমার 2 নম্বর হয়ে গেল। এরপর 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে লোহাতে মরচে পড়া। আমরা 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, লোহাতে মরচে পড়া একটি কি পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। আমরা এক কথায় বলতে পারি বি উত্তর অপশন, কারণ মরচে হচ্ছে লোহার অক্সাইড, নতুন পদার্থ তৈরি। তাহলে এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন, বি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার তরল ধাতুটি হলো, এই 4 নম্বরের প্রশ্ন, লোহা, পারদ, তামা, অ্যালুমিনিয়াম। আমরা জানি যে পারদ হচ্ছে তরল ধাতু, অর্থাৎ সি নম্বর, পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল থাকে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হচ্ছে সি। পরের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন অণুর সংকেত কোনটি, H2H, এরকম করে 4টে অপশন আছে, আমাদের উত্তর হবে H2, অর্থাৎ এই বি নম্বরের অপশনটি হবে। ঠিক আছে, 2টি হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটি অণু। এরপর আমরা চলে যাব 6 নম্বর, অর্থাৎ 1-এর 6। হিরে হলো এক প্রকার কি, হিরে হলো এক প্রকার অধাতু, বি নম্বর উত্তর। হিরে হলো এক প্রকার অধাতু। হিরে সমান কার্বনের রূপ, অর্থাৎ কার্বন অধাতু, এই কারণে সে অধাতু। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার 7 নম্বর, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। আমরা যদি উত্তর দেখি, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, এটা হচ্ছে গ্রাফাইট। আমরা ডি নম্বর অপশন দেবো। কেন, এটা গ্রাফাইট অধাতু হলেও তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার 8 নম্বর, প্রদত্ত কোনটি মৌল নয়, তামা, কার্বন, সোনা, অ্যামোনিয়া। এখানে হচ্ছে তোমার অ্যামোনিয়া হচ্ছে মৌল নয়, অ্যামোনিয়া একটা যৌগ, NH3, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমার 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক ড্যাশ, তারপরে বালির মধ্যে লোহার গুঁড়ো মিশিয়ে থাকলে ড্যাশের সাহায্য লাগে। এরপরে 3 সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ এবং রূপোর লেটিন নাম হলো ড্যাশ। আমরা এক এক করে 4টি প্রশ্ন যদি দেখি। প্রথম প্রশ্ন, ম্যালাথিয়ন হলো রাসায়নিক কীটনাশক, উত্তর হবে কীটনাশক। ম্যালাথিয়ন কৃষিক্ষেত্রে ক্ষতিকারক পোকা ধ্বংস করতে ব্যবহার করে, তাই এটি রাসায়নিক কীটনাশক।
নাশক। এরপর 2 নম্বরে বালির মধ্যে লোহার গুঁড়ো যেটা, সেটা হচ্ছে কি চুম্বক। বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে চুম্বকের সাহায্যে, অর্থাৎ লোহা চুম্বকীয় পদার্থ কিন্তু বালি নয়, চুম্বক দিলে লোহার গুঁড়ো আকর্ষিত হয়, সহজে আলাদা করা যায়। এটি একটি ভৌত পদ্ধতি। পরের প্রশ্ন, সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ। সোডা ওয়াটার মূলত কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। হ্যাঁ, সোডা ওয়াটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে জল দ্রবীভূত থাকে, তাই এটি কার্বন ডাই অক্সাইড প্লাস জলের মিশ্রণ। এরপরের প্রশ্ন, রূপোর ল্যাটিন নাম হলো। রূপোর যদি আমরা একটু দেখা যায়, এটার ল্যাটিন নাম আর্জেন্টাম। রূপো একটি ধাতু, রূপোর ল্যাটিন নাম হলো আর্জেন্টাম। এই আর্জেন্টাম নাম থেকে রূপোর রাসায়নিক সংকেত এজি এসেছে। হ্যাঁ, মনে রাখার কৌশল, আর্জেন্টামের এজি হচ্ছে রূপো। পরীক্ষায় শুধু লিখলেই যথেষ্ট যে এজি। হ্যাঁ, রূপোর ল্যাটিন নাম আর্জেন্টাম। যাই হোক, এরপরের প্রশ্ন যদি আমরা যাই 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো অর্থাৎ 1 মার্কের। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত হচ্ছে ফসফরাস একটা আর ক্লোরিন 3টা, অর্থাৎ ট্রাই মানে 3, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, একটি ফসফরাস 3টি ক্লোরিন অণু। এরপরের প্রশ্ন 3-2, সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি একটা রাসায়নিক পরিবর্তন। গাছ সূর্যালোক, জল এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। হ্যাঁ, এতে নতুন পদার্থ খাদ্য তৈরি হয়, তাই এটি রাসায়নিক পরিবর্তন। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে 2 মার্কের প্রশ্ন আছে 4টি। আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে? আমরা যদি একটু দেখি, আসলে আগুন ধরালে গুঁড়ো কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে। বিস্তারিত কেন যদি বলি, সমান ওজন হলেও গুঁড়ো কয়লার পৃষ্ঠতল বড় টুকরোর তুলনায় অনেক বেশি। পৃষ্ঠতল বেশি হলে কয়লার অক্সিজেনের সঙ্গে সংস্পর্শ বেশি হয়। অক্সিজেনের সংস্পর্শ যত বেশি হবে, দহন বা জ্বালানো বা জ্বলা তত দ্রুত হয়। তাই গুঁড়ো কয়লা বেশি পৃষ্ঠতল, বেশি অক্সিজেন, দ্রুত জ্বলে ওঠে। বড় টুকরো কয়লা কম পৃষ্ঠতল, কম অক্সিজেন এবং ধীরে জ্বলে। এরপরের প্রশ্ন, প্রদত্ত ক্ষেত্রে, হ্যাঁ, আমার 4-এর 2 নম্বরের প্রশ্ন বলছে, হ্যাঁ, এটা এই যে এটা, প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা, কোনটি মনুষ্য ঘটনা? যেমন ভূমিকম্প, উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি। আমরা যদি একটু দেখি, ভূমিকম্প যদি বলি প্রাকৃতিক ঘটনা, বন ধ্বংস মনুষ্য সৃষ্টি। উন্নয়নের জন্য বন ধ্বংস যেটা প্রাকৃতিক ঘটনা, মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে। মনুষ্য ঘটনা মানুষের কাজের ফল। হ্যাঁ, তাইলে আমরা এভাবে বলতে পারি। উনুনের ধোঁয়ার দূষণ সৃষ্টি, এটাও কিন্তু দেখা গেছে একটা কৃত্রিম ঘটনা। তারপর ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো, যেহেতু 2 মার্ক, দুটি বৈশিষ্ট্য। ধাতু তাপ ও বিদ্যুতের ভালো পরিবাহী, এবং 2 নম্বরের বৈশিষ্ট্য ধাতু চকচকে ও নমনীয়। এই বৈশিষ্ট্যের জন্য ধাতু তার বাসন এবং যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন, চিনি কি? আমরা যদি দেখি 4 নম্বর, চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? চিনিকে যদি জলে দ্রবীভূত হয়ে যায়, চিনি জলে দ্রবীভূত হয়ে যায়, চিনির কণা জলের সঙ্গে মিশে সমানভাবে ছড়িয়ে পড়ে, তাই আলাদা করে চোখে দেখা যায় না, এতে একটি দ্রবণ তৈরি হয়। এরপরে আমরা চলে যাব লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের 1 নম্বরের প্রশ্ন। ইস্ট হলো এক প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজয়। আমরা যদি অর্থাৎ লাইফ সায়েন্সের 1-এর 1 যদি বলি, তাহলে ইস্ট হলো এক প্রকার ছত্রাক। বইয়ের সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে ছত্রাকেই তোমরা উত্তর দিয়ে দেবে। এটা নিয়ে একটু ডাউট আছে অনেকের ক্ষেত্রে, কিন্তু ছত্রাক অ্যাকচুয়ালি উত্তর। সাগর কুসুম মিথজীবিতা সম্পর্ক গড়ে তোলে। এটা কোনটা হবে? জাপ পোকার সম্পর্ক, শালিকের সম্পর্ক, ক্লাউন মাছের সম্পর্ক, গরুর সঙ্গে। আসলে এই অপশন থেকে বোঝা যায় সাগর কুসুম সাগরে থাকে, কাজে আমার ক্লাউন মাছটাই সাগরে পাওয়া যায়, এ কারণে ক্লাউন মাছের সঙ্গে। সাগর কুসুম ও ক্লাউন মাছ একসঙ্গে মিথজীবিতা গড়ে তোলে। এই সম্পর্ককে উভয় উপকৃত হয়। কীভাবে উপকার হয়? সাগর কুসুম বিষাক্ত সুর ক্লাউন মাছকে শিকারি থেকে রক্ষা করে। ক্লাউন মাছ সাগর কুসুমের কাছে খাবারের অবশিষ্টাংশ এনে দেয় এবং শত্রু তাড়ায়। জাপ পোকা সাধারণত উদ্ভিদের সঙ্গে সম্পর্ক। শালিক হচ্ছে গাছ ও গরুর সঙ্গে সহাবস্থানের, আর গরু হচ্ছে সাগর কুসুমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরের প্রশ্ন, এরিথ্রোমাইসিন ঔষধটি পাওয়া যায় উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া থেকে? এটা মূলত ব্যাকটেরিয়া থেকে। উত্তর হবে তোমার ডি নম্বর, উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার প্রাণীদেহ থেকে পাওয়া যায়, এটা কি সুতো, সুতলি দড়ি, নাকি উল, নাকি চট? প্রাণীদেহ থেকে পাওয়া যায় মূলত উল। তাহলে আমরা পরে যাব, চলে 2 নম্বরের প্রশ্নে, অর্থাৎ জীবন বিজ্ঞানের 2। একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তাই একটি পরজীবী প্রাণীর নাম হচ্ছে কি? জোক। পরজীবী প্রাণী অন্য প্রাণীর শরীরের উপর বা ভিতরে বাস করে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে। জোক মানুষ বা প্রাণীর শরীর থেকে রক্ত শোষণ করে, তাই এটি একটি পরজীবী প্রাণী। অন্য উদাহরণ যেমন ফিতা, কৃমি, উকুন। এরপরের প্রশ্ন, কাঠ পলিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের
সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? কাঠ পলিশের জন্য যেটা সেটা হচ্ছে কাণ্ড থেকে পাওয়া যায়, রজন গাছের কাণ্ড, হ্যাঁ, থেকে নির্গত আঠালো পদার্থ, এটি কাঠ, পালিশ, বার্নিশ ও রং তৈরিতে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন আমাদের 3 নম্বরের প্রশ্ন, 2 মার্কে 3 নম্বরে, এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। দুধ, মধু, ডিম এবং রেশম। তাই দুধ পাওয়া যায় যদি আমরা বলি গরু থেকে, মধু পাওয়া যায় মৌমাছি থেকে, ডিম পাওয়া যায় মুরগি থেকে, রেশম পাওয়া যায় রেশম কীট থেকে। এগুলি সবই প্রাণীজ উৎস থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খাদ্য বা তন্তু। এরপরে প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কীভাবে দই তৈরি করতে সাহায্য করে? দই তৈরিতে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে। ল্যাক্টোবেসিলাস দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, এর ফলে দুধ জমে দই হয়। তাই পরজীবী প্রাণীর সংজ্ঞা একটি উদাহরণ লিখলে পূর্ণ নম্বর পাবে। 2 প্রশ্নে ব্যাকটেরিয়ার নাম ভুল করলে নম্বর কাটা যায়। প্রাণীজ উৎসে প্রশ্নে নাম পরিষ্কার করে লিখতে হবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক যে আলোচনা। আশা করি ভিডিওটি তোমরা একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যেরকম, তারপর ভিডিওটি উত্তরও কিন্তু আমি যথেষ্ট পর্যালোচনা করে বা বিশ্লেষণ করে দিয়েছি, কাজে এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলব, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।